তখন 2020 সন চীন দেশে একটি নূতন রোগ শনাক্ত হলো, নাম দেয়া হলো নোভেল ভাইরাস বা নোভেল করোনা, এবং খুব দ্রুত সেই রোগটি সারা পৃথিবীতে ছড়িয়ে যেতে থাকলো। দিনে দিনে মানুষের মৃত্যুর মিছিল এবং অসুস্থ হওয়ার মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হতে থাকলো। বিজ্ঞানীরা সেই রোগটির নাম দিল কোভিড-19, যা সাধারণ মানুষ করোনা নামে পরিচিত। সব কিছু মিলে করোনা নিয়ন্ত্রণে এসছে। সম্প্রতি পৃথিবীর আরেক কোণা আফ্রিকা মহাদেশ থেকে নূতন একটি রোগ সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। রোগটির নাম মাঙ্কি ভাইরাস, এখন বলে এমপক্স। মাঙ্কি ভাইরাস দ্বারা তৈরি হচ্ছে মাঙ্কি পক্স, যেটাকে সাধারণভাবে সবাই এমপক্স নামে সম্বোধন করছে। এবং ইতিমধ্যেই পৃথিবীর 110টির মতো দেশে এই ভাইরাস, এই মাঙ্কি পক্স ছড়িয়ে পড়েছে এবং পৃথিবীর সমস্ত মহাদেশে এই রোগীর সন্ধান পাওয়া গিয়েছে। ইতিমধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা রেড অ্যালার্ট বা সর্বোচ্চ বিপদ সংকেত জারি করেছে। কেমন রোগ এই মাঙ্কি পক্স, কতটা ভয়াবহ, এতে মানুষের শরীরে কি কি ঘটে ইত্যাদি বিষয় নিয়ে আজকে আমরা আমাদের কেমন আছেন অনুষ্ঠানটি সাজিয়েছি। আমরা অনুষ্ঠানের শিরোনাম ঠিক করেছি মাঙ্কি পক্স কতটা ভয়াবহ। দুজন বিশেষজ্ঞ আমি আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি। অধ্যাপক ডাক্তার মোশতাক আহমেদ, তিনি ভাইরাস এবং অণুজীব বিশেষজ্ঞ, পপুলার মেডিকেল কলেজ ঢাকাতে কর্মরত, এবং আরেকজন ডক্টর AKM আরিফ উদ্দিন আহমেদ, তিনি জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, এভার কেয়ার হসপিটাল চট্টগ্রামে কর্মরত, এবং আমি দুজনকেই সুস্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আমাদের এই আলোচনায় আপনারাও কিন্তু যুক্ত থাকতে পারেন। পর্দায় দেখানো নম্বরে টেলিফোন করে অথবা নেক্সাস টেলিভিশন হেলথের ফেসবুক লাইভে গিয়ে বা জুম প্ল্যাটফর্ম ব্যবহার করে আপনারা মাঙ্কি পক্স সম্পর্কে আপনাদের প্রশ্ন বা সমস্যা ইত্যাদি তুলে ধরতে পারেন। আমাদের অতিথিদ্বয় সানন্দে আপনাদের প্রশ্নের জবাব দেবেন এবং সমস্যা সমাধানের পথ দেখাবেন। ডক্টর মোশতাক আহমেদ, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করছি। শুরুতেই যেমনটি আপনার সম্পর্কে বলা হয়েছে, আপনি ভাইরাস এবং অণুজীব বিশেষজ্ঞ। আপনি আমাদেরকে জানান মাঙ্কি পক্স কি জীবাণু দ্বারা এটি ঘটে এবং এর সংক্রমণের পদ্ধতি কোনটি? জি 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 ধন্যবাদ আপনাকে। জি ধন্যবাদ দর্শক শ্রোতা, নেক্সাস টেলিভিশন যারা দেখছেন। আচ্ছা, যেটা হচ্ছে যে এটাকে এখন এমপক্স বলা হচ্ছে। গত বছর আর কি 23-এ না 22-এ এটা একটা সিদ্ধান্ত নিয়েছে WHO যে এটা মানকি পক্স বললে শুধু এটা মানকির উপর এটার ইয়েটা বর্তায় বা একটা আমরা ভুল মেসেজ যায়। এটা আসলে ইঁদুর এবং মানকির মধ্যে এটা ছিল এবং এটা মানুষের মধ্যেও এখন হচ্ছে। তো ফলে এটা কোনো প্রাণীকে এভাবে দোষারোপ করা যাবে না, ফলে এটাকে আজকে আমরা এমপক্স বলছি। তো এটা একটু শুনতে বলে নেই যে এই ভাইরাসটা একেবারে মানে এটা আফ্রিকা মহাদেশের মধ্যে ছিল। এটা 58 সনে মানে এটা বানরের মধ্যে পেয়েছিল, পরে 70 সনে আবার কঙ্গোতে এটা একজন রোগী পাওয়া গিয়েছিল। তো ইদানিং গত 22-23-এ এটা অনেক দেশে, প্রায় 100টা শতাধিক দেশে এটা ছড়িয়ে পড়েছিল, এবং এটা ছিল ক্লেড 2 মানে একটা ভেরিয়েন্ট, এবং সেটা একটু ভয়াবহতা কম ছিল, তারপরেও অনেক মারা গিয়েছে। কিন্তু ইদানিং যেটা নিয়ে আমরা বেশি টেনশনে পড়ছি, এটার একটা ভেরিয়েন্ট আছে ক্লেড 1B। এটা এমন সব দেশে হচ্ছে যেসব দেশে আগে কোনোদিনও এই মাঙ্কি পক্স ভাইরাসটা হয়নি, যেমন সুইডেনে হচ্ছে। আপনি জানেন যে এই পাকিস্তানে এটা কনফার্ম হয়নি, এটা ক্লেড মাঙ্কি পক্স কনফার্ম হয়েছে, কিন্তু এটা কোন ক্লেড সেটা হয়নি। এবং ব্যাংককে, থাইল্যান্ডে এই গতকালকে কনফার্ম হয়েছে যে এই এমপক্স ভাইরাস। এবং এটা এটা কিন্তু আগের যেটা ছিল, এই 2.5 বছর আগে যেটা ছিল, তার থেকেও এই 1B যেটা, সেটা একটু ভয়াবহ। এখন বলছে যে এটার মর্টালিটি 4%। আচ্ছা, আপনি তার আগে একটু বলুন যে এই যে এমপক্স এটি ভাইরাস, এটি ব্যাকটেরিয়া নয়, তাই তো? জি 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 অবশ্যই। সেই ব্যাপারটা একটু পরিষ্কার করে আমাদের বললে দর্শকরা এটা একটা ভাইরাস। হ্যাঁ, আমি বলছি যে এটার একটা পরিবার আছে। অনেকে কিন্তু
এটা আগে আগে যেটা গুটি বসন্ত হতো তার সাথে এটার কিছু মিল আছে, একই পরিবারভুক্ত। গুটি বসন্তে যেটা আমরা যারা 50 ঊর্ধ্ব মানুষ তারা কিন্তু এটা ভ্যাকসিন নিয়েছিলাম এক সময় গুটি বসন্তের, সেই গুটি বসন্তের পরিবারভুক্ত ভাইরাস। আর আরেকটা ভাইরাস আছে চিকেন পক্স, সেটা কিন্তু হারপেস, এটা আলাদা একটা গ্রুপের ভাইরাস। কিন্তু এটা হচ্ছে এই গুটি বসন্ত পরিবারের ভাইরাস। তো গুটি বসন্ত যত ভয়াবহ এটা ততটা না। তারপর আমি বলছি যে এটা এখনো প্রায় 400-450 মানুষ মারা গিয়েছে এই ভাইরাসে। এবং এটা তো হ্যাঁ, এটা এটা এই ভাইরাসটা হচ্ছে ক্লোজ কন্টাক্ট, মানে খুব কাছাকাছি অবস্থান করলে যৌনবাহিত মাধ্যমে, এবং আমরা এবং যে রেসপিরেটরি অ্যারোসল হতে পারে, এটা কিন্তু খুব কাছাকাছি অবস্থান করলে এটা ছড়িয়ে পড়তে পারে। এবং এটা যেটা বললাম যে এটা প্রায় ওই করোনার মতো, এটা প্রায় 20-21 দিন পর্যন্ত সুপ্ত অবস্থায় থাকতে পারে কারো শরীরে। এটা আমরা একটু পরে যাই, তার আগে একটু বলুন তো, ধরা গেল কেউ বাজার থেকে একটা প্রাণী কিনে নিয়ে এসছে, সেই প্রাণীর চামড়া ছাড়ানোর সময় বা শিকার করতে গিয়ে একটি প্রাণী নিয়ে এসছে, সেই প্রাণীটির চামড়া ছাড়ানোর সময় বা রান্না করার সময় এটি কি ছড়িয়ে পড়ার কোনো সম্ভাবনা আছে? হ্যাঁ হ্যাঁ, প্রাণী বলতে যে ইঁদুর জাতীয়, বানর জাতীয় এইসব প্রাণী থেকে। আমাদের দেশে তো এটা ইয়াটা কম, আফ্রিকাতে তো তারা এসব খাবার হিসেবে ব্যবহার করে, বানর, ইঁদুর, আরো আরো এই জাতীয়। ফলে ওখান থেকে তো ওখান থেকে আসলে ছড়িয়ে পড়েছে এটা। এখন মানুষ টু মানুষের মধ্যে এটা ছড়িয়ে পড়ছে। এবং ইম্পোর্টেড প্রাণী অনেক সময় আছে যে অনেক ভিন্ন দেশ থেকে প্রাণী নিয়ে আসা হয়, সেখান থেকেও ছড়িয়ে পড়তে পারে। তারপরে আফ্রিকাতে যারা ইদানিং ট্রাভেল করেছে, যাদেরই পাওয়া যাচ্ছে তাদের একটা ট্রাভেল হিস্ট্রি আছে যে আফ্রিকা থেকে এসেছে। এখন ইদানিং আমাদের কিন্তু সেনাবাহিনীরও এরা কঙ্গো বেসিনে কাজ করছে আফ্রিকাতে, ওদের পরিবার। ফলে আফ্রিকার সাথে কিন্তু আমাদের যাতায়াত আছে। ফলে একটু আমার মনে হয় এক্ষেত্রে আমাদের সতর্কতা অবলম্বন করা উচিত। আচ্ছা, এই মাঙ্কি পক্স আক্রান্ত কোনো রোগী যেসব জামা কাপড় বা বাসন কোসন ব্যবহার করে, এটার থেকে কি মাঙ্কি পক্স বা এম পক্স ছড়াতে পারে? হ্যাঁ হ্যাঁ, না এটা তো বলছি যে আপনি তার ব্যবহার্য জিনিস যদি ধৌত করা হয় তাহলে তো ঠিক আছে, কিন্তু তাকে আসলে তার থেকে ক্লোজ কন্টাক্ট যেটা বলে। তবে এটা আমি বলছি যে আমাদের যে করোনা ভাইরাস যেভাবে ছড়িয়ে পড়েছিল অতটা এটা ট্রান্সমিশন হয় না। কিন্তু যদি আপনি ক্লোজ কন্টাক্টে বডি ফ্লুইড, ক্লোজ কন্টাক্ট, সেটা যে কোনো ভাবে হোক সেটা থেকে ছড়িয়ে পড়তে পারে। যদি এখন কাপড়ে যদি ওনার ব্যবহার্য কাপড় যদি হাত দিয়ে ধরা হয়, সেখান থেকেও চলে আসতে পারে। জি জি জি, এটা চলে আসতে পারে। আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর এ.কে.এম. আরিফ উদ্দিন আহমেদ। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? ডক্টর আরিফ উদ্দিন আহমেদ, শুনতে পাচ্ছি। জি, আপনি আমাদেরকে বলুন, এই যে মাঙ্কি পক্স যেটাকে আগে বলা হতো এখন এম পক্স বলা হচ্ছে, এর লক্ষণগুলো কি কি? প্রথমেই ধন্যবাদ জানাতে চাই আমাকে আজকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য নেক্সাস টিভিকে, এবং আমি ধন্যবাদ জানাতে চাই যারা আজকের অনুষ্ঠান এই নেক্সাস টিভিতে উপভোগ করছেন তাদেরকে। সো আমি মূলত সাইন এন্ড সিমটমস গুলো নিয়ে যদি ডিসকাস করার আগে একটা বিষয়, যেহেতু স্যার বললেন, মুস্তাক স্যার বললেন, ওনার রিলেশনে আমি দু একটা কথা, একটা জিনিস একটু যুক্ত করতে চাই। সেটা হচ্ছে যে আমরা বাংলাদেশে এই মাঙ্কি পক্স নিয়ে এখন একটু কেন কনসার্ন হচ্ছি, সেটার মূল কারণ কিন্তু গত 2022 সাল থেকে 2024 মার্চ পর্যন্ত ইন্ডিয়াতে 30টা কেস পাওয়া গেছে। তার মধ্যে কেরালাতে 15টা এবং দিল্লিতে 15টা কেস পাওয়া গেছে। ফার্স্ট কেস ছিল 14 জুলাই 2022, এটা ছিল কেরালায়, এবং 27 মার্চ 2024 দিস ইয়ার লাস্ট কেস ছিল ইন দ্য কেরালা। বাট তার মধ্যে 15 কেস ওয়াজ ফ্রম দিল্লি। এবং এদের মধ্যে থেকে দেখা যাচ্ছে হলো এজ ভ্যারিয়েশনের ক্ষেত্রে 22 to 48 ইয়ার্স ওল্ড, and 18 male and 12 female. Nationality 18 was Indians and 12 was African. International travel history ছিল only 12 জন,
30 জনের মধ্যে 12 জনের ছিল শুধুমাত্র ইন্টারন্যাশনাল ট্রাভেল হিস্ট্রি। সো আদার হচ্ছে তাদের ক্রস কন্টামিনেশনের কারণে। ডেথ কেস পাওয়া গেছে একজন কেরালায়। আচ্ছা, সো ইন্ডিয়াতে যেহেতু এই ভাইরাসটা পাওয়া যাচ্ছে এবং এটাকে ধরে নেওয়া, যদিও এটা এখনো ক্লেড 1B বলেই ধরে নেওয়া হচ্ছে, এখনো কনফার্ম করা হয়েছে বলে আমি মনে করি না। তো সেই জন্যই আসলে আমাদের এখানে আমরা একটু কনসার্ন বিষয়টা নিয়ে, এবং এটা আমাদেরকে এখন থেকেই এই ব্যাপারে একটু হাই অ্যালার্ট নিতে হবে। এবং গত 14ই অগাস্ট থেকে এটা আবার WHO কিন্তু এই ইয়েকে হাই অ্যালার্ট ঘোষণা করেছেন। রেড অ্যালার্ট এটাকে ওনারা পাবলিক হেলথ ইমার্জেন্সি অফ ইন্টারন্যাশনাল কনসার্ন এই ইয়েকে বলা হচ্ছে। এবং সেই জন্য এটা এশিয়ান কান্ট্রি, কয়েকটা কান্ট্রিকে যেহেতু ইনভলভ করছে, ইন্ডিয়া, পাকিস্তান, ইভেন থাইল্যান্ড, রিসেন্টলি থাইল্যান্ড। সো এটা আমাদের এখনই কনসার্নে আনতে হবে, আমরা আর কিন্তু দেরি এই করতে পারবো প্রসঙ্গে না। কি আপনি আরেকটা বিষয়ে আলোকপাত করবেন? সেটা হচ্ছে আমরা জানি আমাদের প্রচুর স্বজনেরা মধ্যপ্রাচ্যের অনেকগুলো দেশে থাকে। সম্প্রতি পাকিস্তানে যে 3টি কেস শনাক্ত হয়েছে তারা আরব আমিরাত থেকে এসেছিল। আরব আমিরাতেও আমাদের প্রচুর লোকজন রয়েছে। এ কারণেও কি আমাদের একটু সাবধানতা বা অবশ্যই অবশ্যই অবশ্যই, যেহেতু এটা ক্লোজ কন্ট্যাক্টের বিষয় আছে এবং এটা মানে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে WHO বলতেছে যদি কারো ওরকম কোনো কান্ট্রি থেকে আসতেছে যেখানে ইনফেক্টেড কেস পাওয়া গেছে, সেই কান্ট্রি থেকে যদি বাংলাদেশে আসে উইদিন 21 ডেজের মধ্যে, তাহলে অবশ্যই তাকে মানে যদি তার মধ্যে কোনো সিমটম থাকে, বিশেষ করে আমরা বলি হচ্ছে ফিভার, হাই ফিভার থাকতে পারে, আরেকটা হচ্ছে র্যাশেস, আসলে প্রথম 3-4 দিন পরে। ডক্টর আরিফ, আপনার সাথে আবারও আমরা আসবো, তার আগে একজন দর্শক রয়েছে আমাদের সাথে। সুপ্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? জি, আসসালামু আলাইকুম। আসসালাম। জি, আমার নাম লেনিন, আমি বনশ্রী থেকে বলছি। আচ্ছা জি, বলুন জনাব লেনিন। জি, আমি জানতে চাচ্ছি যে এই যে এমপক্স যেটা কেরালায় পাওয়া যাচ্ছে, পাকিস্তানেও পাওয়া গেছে, তো এখন আমাদের বাংলাদেশ ক্রিকেট টিমও কিন্তু পাকিস্তানে আপনার ভিজিট করছেন, খেলতেছেন। এখন আসার পরে তাদেরকে কি আইসোলেশনে নেওয়া হবে কিনা ওইরকম কোনো চিন্তা ভাবনা করা? কারণ দেখা গিয়েছে কি, অতীতের অভিজ্ঞতা থেকে বলি, আপনি তো বরাবরই সোচ্চার ছিলেন, করোনা আসছে আমাদেরকে বলা হইতো যে আসে নাই। এখন এরকম কিছু হবে কিনা যে মাঙ্কি পক্স আমাদের দেশে ঢুকে গেল, কিন্তু আমরা জানবো যে নাই, দেশে ঢুকে নাই, ওই রকম যাতে আমাদেরকে ইয়েতে না রেখে এটা সরাসরি একটা ইমিডিয়েটলি, যদি বাংলাদেশ টিম যখন ব্যাক করবে তাদেরকেও আইসোলেশনে নেওয়া দরকার কিনা, এইসব নিয়ে যদি একটু বিস্তারিত আমাদেরকে। জনাব লেনিন, আপনি থাকুন আমাদের সাথে। হ্যাঁ ডক্টর আরিফ, পাকিস্তানে যারা আমাদের ক্রিকেট টিম চমৎকার টেস্ট ক্রিকেট খেলছে, আজকে আমি যতদূর জানি যে তারা সারাদিন খুব ভালো ব্যাটিং করেছে, মুশফিকুর রহমান সেঞ্চুরি করেছে। তো সেই পাকিস্তান থেকে খেলে আসার পরে আমাদের টিমের কি হওয়া উচিত? তাদেরকে আইসোলেশনে রাখা উচিত, এবং একই সাথে তারা কি সংক্রমিত হতে পারে এমন কোনো সম্ভাবনা রয়েছে কিনা? আপনার মতামতটা জানাবেন ডক্টর আরিফ। না, এখানে একদম ক্লিন কাট ডিরেকশন আছে WHO। WHO বলতেছে হচ্ছে যদি only symptomatic patient can be isolated, আচ্ছা, asymptomatic patient should not be isolated. Or symptomatic patient if they visit the country within 21 days. So first of all, if anyone বাংলায় বললে আমাদের দর্শকদের জন্য সুবিধা হয় ডক্টর আরিফ। হ্যাঁ, যদি কোনো একজন আমাদের খেলোয়াড় কোনো একজন অসুস্থ থাকে, তাকে আমরা আইসোলেট করতে পারি, কিন্তু যিনি অসুস্থ নন, যেমন জ্বর নাই, এরকম কোনো সিমটম নাই, হ্যাঁ, কোনো র্যাশ নাই, তাহলে তাকে আসলে আইসোলেট করার কোনো গাইডলাইন এ পর্যন্ত দেওয়া হয়নি। তবে হ্যাঁ, সিমটম যদি পাওয়া যায়, সে সিমটম, এবং সে যদি ভিজিট করে ফ্রম অ্যাপ্রোপ্রিয়েট ওরকম এন্ডেমিক কান্ট্রি থেকে, বা এখন ইনফেক্টেড আছে কোনো পিপল, সেখান থেকে যদি তাকে আসে, তাহলে তাকে আইসোলেট করা যায়। সো সেক্ষেত্রে আইসোলেশন। আপনাকে ধন্যবাদ ডক্টর আরিফ। আমরা একই প্রশ্ন নিয়ে একটু প্রফেসর মোশতাক আহমেদের কাছে যাচ্ছি। প্রফেসর মোশতাক,
ঠিক এই বিষয়ে আপনি কোনো ওপিনিয়ন দেবেন কিনা, কোনো মতামত দেবেন কিনা? হ্যাঁ, এটা পাকিস্তানে হয়তো একটা কেস পাওয়া গেছে, আমরা আর তো একটা বা দুই তিনটা পাওয়া গেছে। তবে এটা ঠিক যে বলেছেন যে বিদেশ থেকে যারা আসেন, আমাদের অভিজ্ঞতা বলছি যে তারা নিজেরাও নিজেকে একটু মানে এখনো তো ওই পর্যায়ে যায়নি, কিন্তু কিছুদিন যদি নিজেরা সেলফ আইসোলেশন যেটা বলে থাকলে কিন্তু সবার জন্য ভালো, তাদের জন্য ভালো, তাদের পরিবারের জন্য ভালো। এবং যদি এসব রিস্কি দেশ থেকে আসে, এখনো কিন্তু আমাদের দেশে ওরকম কার্যকরী কিছু করা হয়নি, কিন্তু এটা তো বলা যায় না, চলে আসতে পারে। একটা কেস পাওয়া মানেই ওখানে কিন্তু আরো আছে, আরো এটা ওই মানুষের দ্বারা কিন্তু আরো অনেক মানুষকে সংক্রমিত হয়েছে, অ্যাটলিস্ট তার কন্ট্যাক্টে যারা গিয়েছে। এবং তারা কি ভ্যাকসিনেটেড, তারা কি ভ্যাকসিন নিয়েছে? ভ্যাকসিন তো এটা এখন নট অ্যাভেলেবল। ফলে কিন্তু পাকিস্তানে যে নীরবে ছড়িয়ে পড়ছে না সেটা কিন্তু বলা যায় না। তবে ওইসব দেশ থেকে আসতে গেলে এখনো যেহেতু আমাদের কড়াকড়ি কিছু করা হয়নি, আমাদের মনে হয় এয়ারপোর্টে অ্যাটলিস্ট বলা উচিত যে আপনি কিছুদিন সেলফ আইসোলেশনে থাকেন। হ্যাঁ, কিছু যদি খারাপ কিছু যদি ভালো ফিল করেন তাহলে বের হয়ে আসেন, 2-1 দিন দেখেন, 5 দিন দেখেন কোনো মানে কোনো জ্বর আসে কিনা, সেটা কিন্তু প্রফেসর আহমেদ, তার মানে আমাদের স্বাস্থ্য বিভাগকে, দায়িত্বশীল কর্মকর্তাদেরকে একটি জাতীয় নীতিমালা বোধহয় প্রণয়ন করতে হবে কিভাবে মাঙ্কি পক্স বা এম পক্সের বিরুদ্ধে আমরা যুদ্ধ করব, তাই তো? জি জি জি, আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, সময় হলো একটা ছোট্ট বিরতি নেয়ার। থাকুন আমাদের সাথে, দ্রুতই ফিরে আসব। সঙ্গে থাকার জন্য অনেক অনেক অভিনন্দন। সুপ্রিয় দর্শক, আমরা কথা বলছি মাঙ্কি পক্স কতটা ভয়াবহ। ঢাকা থেকে অধ্যাপক ডক্টর মোশতাক আহমেদ এবং চট্টগ্রাম থেকে ডাক্তার AKM আরিফ উদ্দিন আহমেদ, দুজন বিশেষজ্ঞ আমাদের সাথে আলোচনায় রয়েছেন। এবং প্রিয় দর্শক, আপনারাও কিন্তু টেলিফোন নাম্বারে, জুম আইডিতে অথবা ফেসবুক লাইভে গিয়ে প্রশ্ন করতে পারেন এই বিষয়ে। যেমনটি শুরুর আগে কথা বলছিলাম, ডক্টর মোশতাক আহমেদ, আমরা কথা বলবো মাঙ্কি পক্সের যে লক্ষণ, এম পক্সের যে লক্ষণ সেটা নিয়ে। শুরুতে ডক্টর আরিফ বলেছিল জ্বর থাকে, আপনি একটু আমাদের বলুন এই জ্বরের ধরনটা কেমন হয়? না, এটা তো হালকা জ্বর থাকে, শরীরে ব্যথা থাকে এবং শরীরে এই যে ফুসকুড়ি উঠে যায়, যেটা ফুসকুড়ি প্রথমে মুখে উঠে তারপরে সমস্ত শরীরে ছড়িয়ে পড়ে। একেবারে ইদানিং দেখা যাচ্ছে যে ভিতরে, মুখের ভিতরে বা ভিতরে ফুসকুড়ি উঠছে, ফুসকুড়ি থেকে এই যে পক্সের মতো আর কি পানি বের হচ্ছে। হ্যাঁ, এবং দেখা যাচ্ছে সারা শরীরে এটা ছড়িয়ে পড়ছে, সারা মুখের থেকে শুরু হয়। এখানে একটু মনে রাখতে হবে, চিকেন পক্সের যেটা হার্পেস ভাইরাস দিয়ে হয়, সেটা কিন্তু প্রথমে শরীরে হয়, পরবর্তীতে মুখে হয়। এবং আমাদের যে লসিকা গ্রন্থিগুলো আছে, লসিকা গ্রন্থি যেটা আমরা ইংরেজিতে লিম্ফ গ্ল্যান্ড বলি, এগুলো সব ফুলে যায়, এই গ্ল্যান্ড গুলো ফুলে যায়। আচ্ছা, সেক্ষেত্রে একটু আমাদেরকে বলবেন, আপনি অথবা ডক্টর আরিফ যেই মনে করেন, স্মল পক্সে কি লসিকা গ্রন্থি বা লিম্ফ গ্ল্যান্ডগুলো ফুলে যায়? না, আসলে ইয়েতে যেটা দেখা গেছে, মূলত চিকেন পক্সের সাথে ডিফারেন্সিয়েট করতে গেলে আমরা প্রথমত দেখবো হচ্ছে লসিকা গ্রন্থিগুলো মানে ফুলে যাচ্ছে হলো এমপক্সে, কিন্তু চিকেন পক্সে সেটা হবে না। আর একটা হচ্ছে মূলত গুটি বসন্ত, যেটা হচ্ছে আপনার স্মল পক্স। স্মল পক্সের ক্ষেত্রেও কিন্তু এই ধরনের লিম্ফেডেনোপ্যাথি কিংবা লসিকা গ্রন্থির কোনো ফুলে যায় না, দেখা যায় না। আচ্ছা, আরেকটা বিষয়, এই যে ফুসকুড়িগুলো ক্রমশই পানি ভরা গুটিতে বা ফোস্কার মতো একটা আকৃতি ধারণ করে, এটাকে কি, এখানে কি পুজ হতে পারে? হ্যাঁ, এটা আসলে মানে ইনফেক্টেড হয়ে গেলে পাস হতে পারে, এবং এটা একসময় গিয়ে ক্রাস্ট কিংবা চলটা, এক ধরনের চলটার মতো হয়ে যায়, আবরণী চলটা। হ্যাঁ, জি জি। এবং এটা আসলে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে মূলত যদি জ্বর, ভাইরাস লাইক সিনড্রোম, ভাইরাল ফিভার লাইক সিনড্রোম গুলো থাকবে, সাথে যদি এই লিম্ফেডেনোপ্যাথি থাকে, আমরা এটাকে বলি হচ্ছে প্রোড্রোমাল ফেজ। ফার্স্ট প্রোড্রোমাল ফেজটা থাকে হচ্ছে 0 to 5 days। এই 0 to 5 days এর ক্ষেত্রে জ্বর থাকবে, তারপর হেডেক থাকতে পারে, গায়ে ব্যথা থাকতে পারে,
তারপর লিভ গ্ল্যান্ড গুলো ফুলে যেতে পারে বা লসিকা গ্রন্থিগুলো ফুলে যেতে পারে, বিশেষ করে গলার এখানে এবং ঘাড়ের উপর, এবং কেঁপে কেঁপে জ্বর আসতে পারে, ঘাম দিতে পারে, ডক্টর আরিফ, গলা ব্যথা, আপনার কাছে আবারও আসবো, কাশি হতে পারে। তার আগে একজন দর্শকের ফোন নিয়ে নিচ্ছি। কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। ইব্রাহিমপুর ঢাকা ক্যান্টনমেন্ট এলাকা থেকে ডাক্তার মোহাম্মদ জাহিদ হোসেন লোটাস বলছি স্যার। জি বলুন। হ্যাঁ ডক্টর জাহিদ স্যার, প্রশ্নটা হচ্ছে যে ওই মাঙ্কি পক্সের রোগীদেরকে লক্ষণ পেলে আমরা সেকেন্ডারি ইনফেকশন প্রিভেনশনের জন্য অ্যামক্সিসিলিন বা ডক্সিসাইক্লিন ইউজ প্রয়োগ করতে পারবো কিনা, দুই স্যারের কাছে প্রশ্ন, দয়া করে জানালে খুব খুশি হব। আচ্ছা জি, আপনি থাকুন আমাদের সাথে। প্রফেসর মোশতাক, আপনি এই প্রশ্নটা নিয়ে কথা বলুন একটু, যে যদি সেকেন্ডারি ইনফেকশন থাকে অ্যামোক্সিসিলিন গ্রুপের ওষুধ ব্যবহার করা যাবে কিনা? হ্যাঁ অবশ্যই যাবে, যদি ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে, সংক্রমণ হতে পারে। আমি বলছি যে যাদের ক্ষেত্রে স্কিন ডিজিজ আছে, যেমন একজিমা আছে বা স্কিনে ডার্মাটাইট এই জাতীয় আছে, এদের ক্ষেত্রে কিন্তু এটা এই এমপক্সটা একটু ভয়াবহ হয়। আচ্ছা, তো সেসব ক্ষেত্রে এবং দেখা যাচ্ছে যে কারো কারো ক্ষেত্রে ডেফিনেটলি অন্য ব্যাকটেরিয়া দিয়ে সংক্রমিত হতে পারে। সেক্ষেত্রে একটা যে কোনো অ্যান্টিবায়োটিক, উনি যেটা বলছেন অ্যামোক্সিসিলিন, হ্যাঁ সেটা তো অবশ্যই ইউজ করা যেতে পারে। এনি ভাইরাল ইনফেকশনের ক্ষেত্রে তো আমরা সেকেন্ডারি ইনফেকশন প্রিভেনশনের জন্য অ্যান্টিবায়োটিক দেই, অর্থাৎ দুই ভাবেই দেয়া যেতে পারে। আমরা হ্যাঁ মাঙ্কি পক্সের ক্ষেত্রে বা এমপক্সের ক্ষেত্রে প্রিভেন্টিভ আর সেকেন্ডারি ইনফেকশন প্রিভেনশনের জন্য অ্যান্টিবায়োটিক ইউজের কোনো বাধা নেই, এ পর্যন্ত কেউ না বলে নাই, কোনো জায়গায় কোনো এরকম নাই। তবে সেকেন্ডারি ইনফেকশন প্রিভেনশনের ক্ষেত্রে, ভাইরাল ইনফেকশনের ক্ষেত্রে আমরা অ্যান্টিবায়োটিক ইউজ করতে পারি। আচ্ছা, আরেকটা প্রশ্ন, সেটা হলো যে এই যে জল ভরা গুটির থেকে পুজ ভরা গুটিতে রূপান্তরিত হওয়ার জন্য কতদিন সময় লাগতে পারে ডক্টর আরিফ? 2 থেকে 4 এটা তো প্রথম 1 থেকে 2 দিন, 1 থেকে 3 দিন পর সাধারণত এই ইয়েগুলো ফুসকুড়িগুলো উঠে, এবং দেখা যায় হলো এটা লাস্টিং করা হচ্ছে 2 থেকে 4 সপ্তাহ। আচ্ছা, 2 থেকে 4 সপ্তাহ মানে হচ্ছে প্রায় 1 মাস। তো এটা ভেঙে যেতে পারে, এটা সাধারণত 2 থেকে 5 মিলিমিটার পর্যন্ত হয়। তো এটা সাইজের উপর ডিপেন্ড করে, এটা অর্থাৎ কখন উঠতেছে এটা, সেই জায়গা থেকে এটা 5 মিলিমিটার অতিক্রম করলে এটা ফেটে যেতে পারে। আচ্ছা আচ্ছা, এবং তার আগ পর্যন্ত এটা ইনফেক্টেডও হয়ে যেতে পারে ইন্টারনালি। আচ্ছা, সেটা হচ্ছে বিষয়। আচ্ছা প্রফেসর আহমেদ, আপনি কিছু যোগ করবেন কি? হ্যাঁ, আমি একটা জিনিস বলছি যে এই যে অ্যান্টিবায়োটিক দেওয়ার কথা অথবা খারাপ কাদের হয়, যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা নাই, বা যারা হয়তো কিডনি ট্রান্সপ্লান্ট করেছে বা ক্যান্সারের ড্রাগ খাচ্ছে, হ্যাঁ, অথবা এই যে মানে প্রতিরোধ ক্ষমতা যাদের দুর্বল, তাদের ক্ষেত্রে কিন্তু এইটা খারাপ পর্যায়ে চলে যেতে পারে এই এমপক্স, এবং এদের যেটা বলে মৃত্যু পর্যন্ত হতে পারে। ফলে এই যে খারাপ যারা, অথবা যাদের বয়স কম, একদম ছোট বাচ্চা, বয়স্ক, এদের ক্ষেত্রে কিন্তু দেখা গেছে যে এটা খারাপ দিকে যেতে পারে। সেসব ক্ষেত্রে হয়তো আমরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যাবে কিনা সেটা আমরা চিন্তা ভাবনা করতে পারি। সেটা থেকে সেপ্টিসেমিয়া হয়ে যেতে পারে, বা খারাপ দিকে আরো কমপ্লিকেশন যেগুলো আছে, এনকাফালাইটিস, মানে যেটা আমরা বলি যে মস্তিষ্কের প্রদাহ বা সেপ্টিসেমিয়া, এগুলা থেকে মৃত্যুর দিকে চলে যেতে পারে। সেসব ক্ষেত্রে কিন্তু আমাদের এটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, এর সাথে সেখানে জিনিস বলতে চাই, সেটা হচ্ছে আমরা একটু যদি চিন্তা করি যে এটা ট্রিটমেন্টের চাইতে যদি ভ্যাকসিনেশন কিংবা প্রিভেনশনের বিষয়টাকে যদি গুরুত্ব দিয়ে থাকি, তাহলে দেখা যাচ্ছে হলো ভ্যাকসিনেশনটা কিন্তু মাস ভ্যাকসিনেশন। আচ্ছা, ওই আলোচনাটা আমি একটু পরে আসি, তার আগে লক্ষণের জায়গাগুলো শেষ করি ডক্টর আরিফ। সেটা হচ্ছে যে এর বাইরেও কিছু, যেমন কোন রোগী জ্বর ছিল, শরীরে তেমন বেশি গুটি নাই, কিন্তু সে মল ত্যাগ করতে গেলে তার মলদ্বারটা খুব ব্যথা করে, বা মূত্র ত্যাগ করতে গেলে মূত্র নালীটা খুব ব্যথা করে। এর সাথে কি এমপক্সের সম্পর্ক রয়েছে কোনো লক্ষণের? আসলে সেরকম কোনো লক্ষণ পাওয়া যাবে না, তবে আমরা যদি দেখি যে সিফিলিটিক পেশেন্ট ইউজুয়ালি মানে এন্ড স্টেজের যারা থাকবে, তাদের ক্ষেত্রে যদি এমপক্স ইনফেক্টেড হয়, তখন হয়তো এই ধরনের কিছু সিমটম পাওয়া যেতে পারে।
আদারওয়াইজ আসলে আমরা আর পাওয়া যেতে পারে হচ্ছে বিশেষ করে সেকেন্ডারি সিফিলিসের ক্ষেত্রে এটার সাথে কনফিউজ হয়। আর একটা হচ্ছে ইনফেকশাস মনোনিউক্লিওসাস, আর একটা হচ্ছে মোলাস্কাম কন্টাজিয়াসাম, শ্যানক্রয়েড। এইসব ক্ষেত্রে যদি এটা কোয়েনসিড করে উইথ দ্য মাঙ্কি পক্স, তখন হয়তো উইদাউট মানে এই ধরনের কোনো ফুসকুড়ি ছাড়াই কিছু সিমটম তার মধ্যে দেখা দিতে পারে। আচ্ছা, গুড। প্রফেসর মোশতাক, আপনি কিছু যোগ করবেন? আমি একটু অ্যাড করতে চাচ্ছি। এইটা কিন্তু এই মাঙ্কি পক্সটা কিন্তু আপনারা জানেন যে সেক্সুয়ালি ট্রান্সমিটেড হয়, এবং যারা হোমোসেক্সুয়াল তাদের ক্ষেত্রে ট্রান্সমিশন হয়। ফলে এটা কিন্তু ভ্যাজাইনাল ফ্লুইডে এই ভাইরাসটা থাকে, ইভেন কি অ্যানাল ক্যানেলেও এটা থাকতে পারে। এই জন্য আপনি বলছেন যে একটু ব্যথা করে, পেইন হতে পারে। আমরা কিন্তু যখন আমরা স্যাম্পল যে আমরা ফুসকুড়ি থেকে নেব, তো এটাও বলা আছে এটা অরোফেঞ্জিয়াল থেকেও নিতে পারি, অ্যানাল ক্যানেল থেকেও নিতে পারি, মানে এখানেও ভাইরাসটা থাকতে পারে। দেখা গেছে যে এটা আমরা দেখেছি যে আফ্রিকাতে ছড়িয়ে পড়েছে যারা হোমোসেক্সুয়াল, মানে সমকামী যারা, জি 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 ওদের মধ্যে ছড়িয়ে পড়েছে। এবং দেখা যাচ্ছে যে তাদের ক্ষেত্রে আবার দেখা যাচ্ছে যে আপনি যেটা বলেছেন যে পায়খানা রাস্তায় বা এখানে একটা ব্যথা করছে, পেইন করছে, প্রদাহ আছে, এরকম কিন্তু আফ্রিকাতে পাওয়া গেছে, এবং ভ্যাজাইনাতেও এটা পাওয়া গেছে। আচ্ছা, একই সাথে এটা বলুন তো প্রফেসর আহমেদ, যাদের একাধিক যৌন সঙ্গী থাকে তাদের ক্ষেত্রে কি এমপক্স হওয়ার সম্ভাবনা বেশি থাকে? ইয়েস, ডেফিনেটলি। হ্যাঁ, অবশ্যই 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 সেটা হতে পারে। এটা যৌনবাহিত রোগ, যে ক্লোজ কন্ট্যাক্টে হয়, এবং যে বললাম যে এটা বডি ফ্লুইড, এটা ভ্যাজাইনাল ফ্লুইড হতে পারে, বা অ্যানাল ক্যানেলের এখানে হতে পারে, এটা 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 থাকতে পারে, এবং সেখান থেকে সম্ভাবনা আছে। এবং এই মাঙ্কি পক্সের যদি আক্রান্ত কারোর সাথে যদি সেক্সুয়াল রিলেশন হয়, ডেফিনেটলি এটা তার মধ্যে এটা ছড়িয়ে পড়ে। ধন্যবাদ। ডক্টর আরিফ, একজন গর্ভবতী মা, তার এমপক্স হলো, তার সন্তানটি কি এমপক্স দ্বারা আক্রান্ত হতে পারে? জি জি, এটা প্লাসেন্টার ব্যারিয়ার ক্রস করতে পারে, অর্থাৎ মায়ের শরীর থেকে গর্ভফুলের মাধ্যমে এটি, হ্যাঁ, এটা বাচ্চার শরীরে যেতে পারে। আচ্ছা, আমরা চাই যে বাংলাদেশে কোনো মাঙ্কি পক্সের রোগী প্রবেশ না করুক। ডক্টর আরিফ, আপনার দিক থেকে কি কি করণীয় বলে আপনি মনে করেন? আচ্ছা, এক্ষেত্রে প্রথম করণীয় যেটা, সেটা হচ্ছে আমাদের সচেতনতা দরকার। অর্থাৎ আমাদেরকে আগে বুঝতে হবে এই ভাইরাসটা আসলে আমরা আমাদের কি কি লক্ষণ দেখা দিলে, এবং কোন দেশ থেকে আমরা আসলে, এবং কতদিন পর্যন্ত আমাকে নিজেকে সেফ রাখতে হবে বা আমাকে অন্যর কাছ থেকে দূরে রাখতে হবে, এই সচেতনতাটা আসলে আমাদের প্রথমত জরুরি। এর বাইরেও আমাদের নিজস্ব, আমাদের যে আইডিএসআর আছে, তারপর হচ্ছে আমাদের যে ন্যাশনাল গাইডলাইন, নিজেদের একটা ন্যাশনাল গাইডলাইন থাকতে হবে। সেই গাইডলাইন অনুযায়ী আমরা যদি বলে দেই যে প্রত্যেকটা এন্ট্রি পয়েন্টে, নট অনলি দ্য এয়ার রুট বাট অলসো দ্য নেভাল রুট, ইভেন আদার যে ট্রেন, এখন ট্রেনও আসতেছে ইন্ডিয়া থেকে, মানে জল, স্থল এবং অন্তরিক্ষ তিনটি প্রবেশপথ, সব রুটেই আমরা যদি একটা স্ক্রিনিং পয়েন্ট করে দেই, যে একটা স্ক্রিনিং সেন্টার করে দেই, এবং সেই স্ক্রিনিংটা হচ্ছে কি তার সিমটম স্ক্রিন করা। আচ্ছা, সিমটম স্ক্রিন করার মধ্যে মেইনলি তার জ্বর আছে কিনা, কাশি আছে কিনা, তার মাথা ব্যথা আছে কিনা, তার শরীর ব্যথা আছে কিনা, এবং তার গায়ে কোনো র্যাশ আছে কিনা, এগুলো যদি থাকে তাহলে তাকে আমরা মানে সেটাকে আমরা বলবো হচ্ছে আইসোলেশনের ব্যবস্থা করতে। এবং সেই আইসোলেশনটা কোনো একটা হসপিটালে বা কোনো একটা স্পেসিফিক পয়েন্টে, কোনো একটা ইনফেকশাস ডিজিজ সেন্টারে যদি করা যায় সেটা ভালো হবে। এবং সেখান থেকে তাকে, আমরা তো দেখি এটা ইনকিউবেশন পিরিয়ডের একটু ভ্যারিয়েবিলিটি আছে, কোনো জায়গায় বলছে 6 দিন থেকে 13 দিন, আর কোনো জায়গায় বলা আছে হলো 5 days to 21 days আচ্ছা ইনকিউবেশন পিরিয়ড। সো আমরা তাকে যদি আইসোলেশন করতেই হয় তাহলে আলটিমেটলি 21 দিন, সর্বোচ্চ 21 দিন পর্যন্ত আমরা আইসোলেট করে রাখতে পারি, যাতে করে তার যদি কোনো সিমটম দেখা দেয় এর মধ্যে, তাহলে তাকে উপযুক্ত ট্রিটমেন্টের ব্যবস্থা করতে হবে। এটা হচ্ছে প্রথমত এন্ট্রি প্রিভেনশন, এন্ড দেন হচ্ছে আমরা যদি তাদেরকে আইসোলেশন করি, এই আইসোলেশনের পরে হচ্ছে আমাদের ওই রোগীটাকে ট্রিটমেন্ট দেয়া।
এটাও কিন্তু প্রিভেনশনের একটা পার্ট। আচ্ছা, শুধুমাত্র আইসোলেশন করে রেখে দিলে হবে না, তাকে আলাদা করে রাখা এবং একই সাথে চিকিৎসা দেয়া। আচ্ছা, চিকিৎসার মানে মৌলিক দিক কোনটা থাকে? আচ্ছা, মৌলিক দিক কিন্তু আমরা এখন যেটা বলা হচ্ছে সিম্পটোমেটিক ট্রিটমেন্ট ফার্স্ট, তার যে সিম্পটম থাকে, আর দুই নম্বর হচ্ছে তার যে শরীরে যেসব র্যাশ গুলো উঠবে বা যে ফুসকুড়ি গুলো উঠে এগুলোকে ভাঙতে না দেয়া। এগুলো যেহেতু ইচিং হয় খুব, এই ইচিং প্রিভেন্টিভ কোনো মেডিসিন, অ্যান্টিহিস্টামিন এগুলো দেয়া, এবং এখন রিকমেন্ডেড কিছু অ্যান্টিভাইরাল মেডিসিন রিকমেন্ড করতেছে, এটা হচ্ছে WHO রিকমেন্ড করছে। তো সেই ক্ষেত্রে সেই অ্যান্টিভাইরাল মেডিসিন গুলো আমরা ব্যবহার করতে পারি। আরিফ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আবারও সময় হলো আরেকটা বিরতি নেওয়ার। থাকুন সঙ্গে, দ্রুতই ফিরে আসব। সুপ্রিয় দর্শক, আপনাদের আবারও সুস্বাগত জানাচ্ছি। মাঙ্কি পক্স কতটা ভয়াবহ, এই শিরোনামে আমরা কথা বলছি, এবং আমাদের সাথে আলোচনায় রয়েছেন ডক্টর মোশতাক আহমেদ। তিনি অধ্যাপক এবং একই সাথে ভাইরাস এবং অণুজীব বিশেষজ্ঞ। তিনি ঢাকার পপুলার মেডিকেল কলেজ কর্মরত। সাথে আছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার AKM আরিফ উদ্দিন আহমেদ। তিনি চট্টগ্রামের এভার কেয়ার হাসপাতালে কর্মরত। আপনাদের দুজনকে আবারও সুস্বাগত জানাচ্ছি। ডক্টর মোশতাক আহমেদ, আমরা লক্ষণ নিয়ে কথা বললাম, কিভাবে এই রোগটি ছড়ায় সেটি নিয়ে কথা বললাম। এখন রোগটি হয়েছে কি না আমরা কিভাবে নিশ্চিত হব, সেই কি পরীক্ষার দ্বারা, যেটি আপনারও বিষয়ের মানে আপনার বিষয়ের অন্তর্গত? জি জি জি, এটা একটা যে ভালো, এটা টেস্ট একটাই টেস্ট, সেটা হচ্ছে PCR, যেটা আমরা এই PCR শব্দের সাথে পরিচিত, কারণ আমরা করোনার সময় PCR করেছি। এবং এই যে আমাদের যে ফুসকুড়ি আছে, সেখান থেকে আমরা সোয়াব নিতে পারি, পানি নিতে পারি, হ্যাঁ, এই খাত থেকে নিয়ে আমরা PCR করতে পারি। এটা আমাদের এখন খুব বলতে হবে যে আমাদের বাংলাদেশে আমাদের IDCR সরকারি 3টা সংস্থা আছে, IDCR, তারপরে আছে রেফারেন্স ল্যাবরেটরি, ন্যাশনাল রেফারেন্স ল্যাবরেটরি, IPH, ইনস্টিটিউট অফ পাবলিক, তাদের কাছে এটা কিট আছে। ফলে এটা খুবই দ্রুত, কারো যদি সন্দেহ থাকে তাহলে রিপোর্ট করলে ওনাদেরই লোক এসে এটা কালেকশন করে নিয়ে যাবে, নিয়ে এটা PCR করে এটা কনফার্ম করতে হবে। আর কোনো টেস্ট রিকমেন্ডেশন না, কোনো র্যাপিড টেস্টও নাই। এটা একমাত্র টেস্ট হচ্ছে PCR করা। যেটা বলছেন যে যদি শরীরে র্যাশ থাকে সেখান থেকে নেবে, আর তা না হলে যে আমি বলেছি অনেক সময় মুখের সোয়াবও নেওয়া যেতে পারে যদি সন্দেহজনক হয়, লিন গ্ল্যান্ড ফুলে গেছে, অথবা কারো যদি ভেজাইনা, অ্যানাল ক্যান্সার এগুলো আছে, কিন্তু মূলত এটা শরীরের যে র্যাশ হয়েছে সেখান থেকে এটা এই সংগ্রহ করা হয়। আচ্ছা, একই সাথে আপনি একটু বলুন তো, এই যে গুটিগুলো যেটা শরীরে হলো পানি ভরা, পরে সেটি পুঁজে ভরা হয়ে গেল, এটি শুকিয়ে যাওয়ার পরেও কি এখান থেকে সংক্রমণ ছড়াতে পারে? হ্যাঁ 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 পারে পারে। সেটা কিভাবে? শুকিয়ে যাওয়ার পরেও শুকিয়ে, এটা কাছাকাছি। আমি যেটা একটু বলতে চাচ্ছি, এখানে কিন্তু আমাদের মনে রাখতে হবে যে আমাদের বারবার হ্যান্ড ওয়াশ, যেটা আমরা করোনার সময় করেছি, এখানেও কিন্তু যে কোনো কিছু আপনি হাত দিয়ে ধরলে আপনাকে বাইরে কোথাও গেলেন, ঘরে এসে হ্যান্ড ওয়াশ করবেন। মানে হ্যান্ড ওয়াশের কোনো বিকল্প নাই, রিপিটেড হ্যান্ড ওয়াশ করলে সেটা যাবে। এই যে স্কেপ যেটা বলছেন যে শুকিয়ে যাচ্ছে, সেখানে কিন্তু ভাইরাস থাকে, সেখানেও ভাইরাস আছে, হয়তো একটু মাইল্ডার ফর্ম থাকে, সেখান থেকেও হতে পারে, চুরি হতে পারে। জি জি, একদম পুরো যখন শুকিয়ে যাবে, পুরো ভালো হয়ে যাবে, তখন আর নাই, সেটা তো মাসখানেক লাগবে। আরেকটি বিষয় একটু বলবেন, সেটা হলো মাঙ্কি পক্স বা এম পক্সে মাস্ক পরার কোনো গুরুত্ব রয়েছে কিনা? মাস্ক পরা যেটা আমি সেটা বলছি, জি 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 জি, কোনো গুরুত্ব আছে এটা কিন্তু যেটা বলছি আছে। এটা রেসপিরেটরি অ্যারোসল, যেটা অ্যারোসল দিয়েও ছড়িয়ে পড়তে পারে। একটু আমাদের বুঝিয়ে বলতে হবে। অ্যারোসল তো আমরা জানি মশা মারার। অ্যারোসল মানে যে আমাদের মুখে যে লালা বের হয়ে আসে, পানির যে কণা বের হয়ে আসে, হাঁচি কাশির সাথে ভাইরাস থাকতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসতে পারে। এবং বলে যে এই যে যারা কালেকশন করতে আসবে তারাও কিন্তু পুরো মাস্ক পরে, শরীরটা ঢেকে, ওই যে আমাদের যে আগে করোনার সময় যেভাবে এসেছিল সেভাবে কিন্তু আসে এই নমুনাটা সংগ্রহ করবে। ফলে হ্যাঁ, যদি সম্ভব হয়, এখনই আমরা যারা দেখবেন যে বাসে যাচ্ছি, মেট্রো রেলে যাচ্ছি, যদি সম্ভব হয় একটা মাস্ক পরিধান করা, যেটা আগে ছিল, হ্যান্ড ওয়াশ, আমরা কোথাও গেলে ওখান থেকে আবার এসে হ্যান্ড ওয়াশ করা, সাবান দিয়ে হাত ধৌত করা,
এই অভ্যাসটা আবার চালু করা উচিত। আপনাকে ধন্যবাদ ডক্টর আরিফ। আপনি শুরুতে একটি বিষয়ে অবতারণা করেছিলেন যে স্মল পক্সের টিকা নিলে এমপক্সের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়। এই বিষয়টি একটু বিস্তারিতভাবে ব্যাখ্যা করুন। হ্যাঁ, আসলে ভ্যাকসিনেশন হচ্ছে এটার প্রাইমারি প্রিভেনশনের একটা পথ বলে আমরা মনে করি। যদি ভ্যাকসিনেশন, যাদের ভ্যাকসিনেশন থাকবে তাদের ক্ষেত্রে দেখা গেছে যে বেশিরভাগ ক্ষেত্রে তাদের ডিজিজটা ক্ষতিকর হচ্ছে না তাদের শরীরে, বা ডেথ রেটটা কম যাদের আগে থেকে ভ্যাকসিন দেয়া গেছে তাদেরকে। তো সেক্ষেত্রে ভ্যাকসিন গুলো আসলে এটা ছিল যেহেতু গুটি বসন্তের যে ভ্যাকসিনটা ছিল আগে, সেটা তো এখন আর প্রয়োজন নাই, কারণ গুটি বসন্ত আসলে ওয়ার্ল্ড থেকে চলে গেছে। তো যার ফলে এই গুটি বসন্তের টিকাটাকে যারা দেয়া আছে যাদের শরীরে, হ্যাঁ, তাদের ক্ষেত্রে দেখা গেছে কি তারা ডেথ রেটটা কম। আচ্ছা, তো এখন অ্যাভেলেবেল WHO কিন্তু দুটো ভ্যাকসিনকে তারা রিকমেন্ড করতেছে। একটা হচ্ছে MVA-BN, এটা ম্যানুফ্যাকচার করতেছে হচ্ছে বাভারিয়া নর্ডিক, আর একটা হচ্ছে LC16 ম্যানুফ্যাকচার্ড বাই KM বায়োলজিক্স। বাট এটা এখনো পর্যন্ত আমাদের দেশে অ্যাভেলেবেল কিনা আমাদের কাছে কোনো ইনফরমেশন নাই। তবে আরেকটা বিষয় হচ্ছে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে WHO আবার এটাকে মাস ভ্যাকসিনেশন করার জন্য রিকমেন্ড করে নাই। যেমন আমরা কোভিড এর জন্য মাস ভ্যাকসিনেশন সবাইকে ভ্যাকসিনেট করছিলাম, কিন্তু এটার ক্ষেত্রে সেটা বলে নাই, কারণ হচ্ছে এটা ক্লোজ কন্টাক্ট ছাড়া, বিশেষ করে যারা স্পেসিফাইড কিছু পার্সন যারা হাইলি রিস্ক এক্সপোজারে থাকবে, রিস্ক থাকবে, তাদের ক্ষেত্রে টিকা দেওয়া যায়। যেমন গে পিপল, মানে যারা সমকামী, তারপর যারা বাইসেক্সুয়াল তাদের ক্ষেত্রে, তারপর হচ্ছে ইন্ডিভিজুয়াল যারা মাল্টিপল ক্যাজুয়াল সেক্সুয়াল পার্টনার আছে যাদের, সেক্স ওয়ার্কার যারা, হ্যাঁ, তাদের ক্ষেত্রে, তারপর হচ্ছে হেলথ ওয়ার্কার্স যারা হসপিটালে কাজ করে, হেলথ ওয়ার্কার যারা, ডক্টর, নার্স, স্বাস্থ্যকর্মী যারা, হ্যাঁ, তাদের ক্ষেত্রে, তারপর হচ্ছে ল্যাবরেটরি পার্সোনাল, বিশেষ করে ল্যাবে যারা কাজ করে, সেটা যে কোনো ল্যাব হতে পারে, বিশেষ করে যারা ল্যাব 2 অর্থাৎ বায়োসেফটি লেভেল 2 লেভেলের ল্যাবগুলোতে যারা কাজ করতেছে, তাদের ক্ষেত্রেও যারা ভাইরাস নিয়ে কাজ করে, যারা মাইক্রো অর্গানিজম নিয়ে কাজ করতেছে যে ল্যাবগুলোতে, এগুলো ওনাদেরকেও এই টিকা দেওয়া যেতে পারে। তবে মাস ভ্যাকসিনেশন এখনো পর্যন্ত বলা হয়নি। তবে আমরা আমাদের যদি একটা গাইডলাইন হয়, ন্যাশনাল গাইডলাইন, সেখানে হয়তো আমরা রিকমেন্ড করতে পারি WHO এর এই ভ্যাকসিনগুলো বাংলাদেশে আনার, এবং যারা ভালনারেবল আছে পিপল, তাদেরকে যেন আগে থেকে ভ্যাকসিনেট করে দেওয়া যায়, সেই ব্যবস্থা করতে পারলে ভালো হবে। অনেক ধন্যবাদ প্রফেসর ডক্টর মোশতাক আহমেদ। আমাদের দেশে এখনো মাঙ্কি পক্স বা এমপক্স আসেনি। আসলে একটা তো ভয়াবহ ভীতির সঞ্চার হবে। তো আমরা এখন থেকেই এমপক্সের বিরুদ্ধে কি কি পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি রাখবো বলে আপনি মনে করেন? প্রথম হচ্ছে যে, ধন্যবাদ। প্রথম হচ্ছে যে সচেতনতা। এখনো আমরা ব্যাপক মানুষকে জানাতে হবে যে এটা কিভাবে ছড়ায়, বা এটা 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 ছড়ায় কিভাবে, কোথায় রিপোর্ট করতে হবে যদি এই ধরনের লক্ষণ দেখা যায়। তারপর যেটা হচ্ছে যে ডক্টর আরিফ বলেছেন যে আমাদের পোর্ট অফ এন্ট্রি, যেগুলো এন্ট্রি পয়েন্টে যারা কাজ করে, তারা এটলিস্ট যারা ঢুকে যে কোথা থেকে এসেছেন, মাঙ্কি পক্সের যে গভর্নমেন্টের যে গাইডলাইন, বা ইদানিং আমি দেখেছি যে গভর্নমেন্ট একটা বার্তা দিতে চাচ্ছে, সেই জাতীয় বার্তা কিন্তু সেখানে থাকতে হবে। এবং যারা বিদেশ থেকে আসছেন তাদেরকে এটা সম্বন্ধে একটু ধারণা দিতে হবে যে আপনি এই রোগটা কিন্তু ছড়িয়ে পড়ে, আপনি বাসায় যদি এখান থেকে যান, কিছুদিন আপনি খেয়াল রাখবেন নিজেকে, আপনার পরিবার থেকে দূরে রাখবেন। যেটা আমরা করোনার সময় আমরা বলেছি যে যারা বিদেশ থেকে আসছেন, বিভিন্ন পোর্ট অফ এন্ট্রি দিয়ে ঢুকছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এখন থেকে বলতে হবে যে এটা এভাবে ছড়ায়। আপনি কিছুদিন নিজেকে সবার পরিবার থেকে আলাদা করে রাখেন, করে দেখেন, আপনার যদি ভালো বোধ করেন, কোনো খারাপ না, ব্যাস তাহলে মিশন। এই বিদেশ থেকে এসেই সবার সাথে দেখা সাক্ষাৎ করাটা একটু কিছুদিন মনে হয় বিরতি দিতে পারে। এটা কিন্তু আমাদের যে পোর্ট অফ এন্ট্রিতে যারা অফিসাররা আছেন তারা একটু স্মরণ করিয়ে দিবেন, আমি সবাইকে জানাবেন। যেটা আপনি বলেছেন
মধ্যপ্রাচ্য থেকে আমাদের অসংখ্য মানুষ কিন্তু দেশে আসছে, হ্যাঁ, ওখানেও থাকতে পারে, এটা ছড়িয়ে পড়তে পারে। ফলে এটা আমাদের আমাদের পোর্ট অফ এন্ট্রি যেগুলো আছে, বিমানবন্দর বলেন, এমনি আমাদের যে ইন্ডিয়াতে আসা দেওয়ার যে পোর্ট গুলো আছে, সেখানে কিন্তু এটা সম্বন্ধে ব্যাপক প্রসার করতে হবে। এবং আরিফ বলেছেন যে যারা ভালনারেবল গ্রুপ, হাসপাতালে যারা কাজ করে, তাদেরকে কিন্তু বলতে হবে যে তুমি একটা পেশেন্ট হ্যান্ডলিং করতে গেলে বা একটা নমুনা সংগ্রহ করতে গেলে তোমাকে কিন্তু গ্লাভস করতে হবে, মাস্ক করতে হবে, পিপি করতে হবে। এগুলো নিয়ে যখন কাজ করবা, এই মাঙ্কি পক্সের বা এমপক্স এর কথাটা মাথায় রাখতে হবে। এইসব এই জায়গাগুলোতে এটা ব্যাপক প্রচার এখন থেকে শুরু করা উচিত। হয়তো আসেনি, কিন্তু আমরা যদি এখন প্রচার করি তাহলে এটা আমাদের মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে, আমরা এটা নিয়ন্ত্রণ করতে পারবো। আর তাছাড়া এটা যে আরিফ বলেছেন যে ভ্যাকসিন, হয়তো আমরা সীমিত আকারে ভ্যাকসিন আমরা আমাদের দেশে এনে রাখতে পারি, যেখানে যে পেশেন্ট যাকে আমরা শনাক্ত করতে পারবো, তার আশেপাশে যারা ক্লোজ কন্ট্যাক্টে গিয়েছে তাদের সবাইকে আমরা যদি ভ্যাকসিন দিতে পারি, তাহলে কিন্তু এটা ছড়িয়ে পড়বে না। এটা কিন্তু তার ক্লোজ কন্ট্যাক্টে যারা আছেন তাদেরকেও কন্ট্যাক্ট হওয়ার পরেও 7-10-12 দিন মধ্যে ভ্যাকসিন দিলে এটা বলে যে এটা কার্যকরী এবং এটা মাঙ্কিপক্স ভাইরাসটাকে প্রতিরোধ করে। আচ্ছা প্রফেসর আহমেদ, আপনি কি চিকিৎসক এবং নার্সদের কোনো কয়েক ঘন্টা বা একদিনের কোনো প্রশিক্ষণের কথা বলবেন, অন্তত একটি গ্রুপ বা অংশকে? হ্যাঁ, অবশ্যই। আমি একটু বলতে পারি, আমাদের মেডিকেল কলেজে আমরা এই সামনের কিছুদিন পরে একটা সেমিনার করব, ব্যাপকভাবে মেডিসিন গ্রুপ, আমরা ডক্টর, আমি মনে করি প্রতিটা হসপিটালে মেডিসিন গ্রুপে আমাদের ডাক্তাররা একটু সবাইকে নিয়ে একটা সেমিনার, সিম্পোজিয়াম, আলোচনা অনুষ্ঠান করতে পারে এবং এটা ব্যাপকভাবে এটা নিয়ে একদিনের একটা আলোচনা করতে পারে। এটা এখন থেকে শুরু করা উচিত। আচ্ছা, একই সাথে পিসিআর পরীক্ষাটি মাঙ্কিপক্সের জন্য এটি বেসরকারি খাতে আনার ক্ষেত্রে আপনার মতামত কি থাকবে? হ্যাঁ, না, আমি অবশ্যই আমাদের করোনার ক্ষেত্রে যেটা দেখেন হয়েছিল, প্রথমে এটা খুবই সীমিত আকারে আইডিসিআর এ চালু হয়েছিল, পরে তখন কিন্তু অনেকে টেস্ট করতে পারেনি। হ্যাঁ, এখনো এটা বেসরকারি খাতে, এটা ইভেন আমার কাছেও কিট নিয়ে এসেছিল, আমিও দেখেছি। তবে যদি রোগী শনাক্ত হয়, ডেফিনেটলি এটা সরকার অনুমোদন দিলে আমরা বেসরকারি খাতে এটা চালু করতে পারি। আমরা এটা মনে হয়, এটা যেহেতু গভর্নমেন্টের 3টা জায়গা আছে এবং ঢাকার বাইরে, বিশেষ করে চিটগং বা যেসব জায়গায়, ঢাকার সিলেট বা ঢাকার বাইরে যে ডিস্ট্রিক্ট গুলো, সেগুলোর দিকেও খেয়াল করা উচিত। এবং এটা বেসরকারি খাতে যদি গভর্নমেন্ট অনুমোদন দেয়, তাহলে নিশ্চয়ই এটা অনেক ধন্যবাদ আপনাকে। কোনো ভাইরাস না। আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর আরিফ। আমরা আলোচনার একেবারে শেষ প্রান্তে, আপনি দর্শকদের জন্য এমপক্স নিয়ে শেষ 2 মিনিটে কি বলতে চান? আমি আসলে একটা মেসেজ দিতে চাই, সেটা হচ্ছে যে WHO এই রোগটাকে পাবলিক হেলথ ইমার্জেন্সি অফ ইন্টারন্যাশনাল কনসার্ন ডিক্লেয়ার করছে 14 আগস্ট থেকে, বেশি দিন হয়নি। হ্যাঁ, সো এটা যেহেতু WHO এটাকে ইন্টারন্যাশনাল কনসার্ন করতেছে, এবং দেখা গেছে গত 2-2.5 বছরে মাত্র 208 জন মানুষ মারা গেছে পৃথিবীতে, কিন্তু এই গত 6 মাসে মানে 2024 সালে এই আফ্রিকাতে প্রায় 537 জন মানুষ মারা গেছে। আচ্ছা, সো আমরা যেটা মনে হচ্ছে যে এটার একটু ডিভাস্টেটিং ইফেক্ট আস্তে আস্তে বাড়তেছে, কেন জানি এটা এরকমই মনে হচ্ছে। সো এবং যেহেতু WHO তো আসলে স্টাডি করেই এটাকে ইন্টারন্যাশনাল কনসার্ন হিসেবে ঘোষণা করছে, সো আমি মনে করি অবশ্যই এটা ন্যাশনালি আমাদের ভাবা উচিত এবং ইমিডিয়েট আমাদের একটা গাইডলাইন করা উচিত, এবং এই ব্যাপারে আমাদের সরকারের উদ্যোগ নেওয়া উচিত, ইমিডিয়েট, দেরি করা যাবে না। এটাই আমার লাস্ট। প্রফেসর ডক্টর মোশতাক আহমেদ, আপনাকে ধন্যবাদ। ডক্টর আরিফউদ্দিন আহমেদ, আপনাকেও ধন্যবাদ চমৎকার প্রাণবন্ত আলোচনার জন্য। সুপ্রিয় দর্শক, মাঙ্কিপক্স এখনও বাংলাদেশে আসেনি, কিন্তু আশেপাশের দেশগুলোতে চলে এসছে। যে কোনো সময় বাংলাদেশে এই রোগী শনাক্ত হওয়ার একটি সমূহ সম্ভাবনা রয়েছে। অতএব আমাদেরকে প্রস্তুত থাকতে হবে, সতর্ক থাকতে হবে, এবং যদি এমপক্স বাংলাদেশে শনাক্ত হয়, আমরা কিভাবে তার বিরুদ্ধে রুখে দাঁড়াবো, প্রতিরোধের লড়াই তৈরি করব, সেটিও আমাদের ঠিক করতে হবে। এবং একই সাথে সারা দেশের মানুষকে জানাতে হবে, আতঙ্ক নয়, ভয় নয়,
সচেতনতা, সাবধানতা এবং সঠিক চিকিৎসা এবং কর্মপদ্ধতির মধ্য দিয়ে আমরা এই রোগটিকে রুখে দিতে পারব। সবাই ভালো থাকুন, নিরন্তর শুভকামনা করছি।